আর বিলম্ব নয়। এখনো মোদের শরীরে রক্ত রয়েছে গরম, মেটেনি শক্ত আছে যত হাড়, সবই তো শক্ত এখনো ধকল সয়। এবার আমি সুভাষিস চক্রবর্তীকে অনুরোধ করব পরের পর্বটি সঞ্চালনার দায়িত্ব গ্রহণ করার জন্য। ধন্যবাদ। আমরা আমাদের আজকের এই আলোচনা সভা অলিম্পিক্সের প্রেক্ষাপটে ভারতীয় ক্রীড়া সংস্কৃতি আয়োজনে অশোকনগর আনন্দধারা আর সহযোগিতায় শারীর শিক্ষা বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম পর্বে সম্মাননীয় অধ্যাপকদের কাছ থেকে যে বক্তব্য, যে পরামর্শ এবং সবাই মিলে এগিয়ে চলার যে ব্রত আমরা আজকে এখানে শুনলাম, তা আমাদের প্রাণিত করলো, সমৃদ্ধ করলো। এবং শুধু তাই না, ভবিষ্যতে এই কথাগুলোকেই একেবারে হাতে কলমে প্রয়োগ করার যে চেষ্টা, তা অবশ্যই অশোকনগর আনন্দধারা করবে। কিন্তু এখানে যারা অশোকনগর আনন্দধারার বাইরেও যারা রয়েছেন, বিশেষ করে একদম পিছন দিকে যে ছাত্রছাত্রীরা তোমরা যারা আছো, তোমরাই তো আগামী দিনে সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে তোমাদের এই প্রিয় বিষয়টিকে নিয়ে। সুতরাং তোমাদের ওপরে সব থেকে বড় দায়িত্ব, তোমরা যদি এই আজকের এই সভার বিন্দু মাত্র কিছু তোমাদের আগামী দিনে প্রয়োগ করতে পারো, ব্যবহারিক জীবনে যদি প্রয়োগ করতে পারো, তোমরা যেখানে চাকরি করবে, যেখানে পেশা হিসেবে প্রবেশ করবে, তাহলেই বোধহয় আজকের এই উদ্যোগ সব থেকে বেশি সার্থক হয়ে উঠবে। এখন আমরা এই পর্বে যে তিনজন বক্তাকে পাবো, তারাও অত্যন্ত গুণী মানুষ। এতক্ষণ যিনি আনন্দধারার পক্ষে সঞ্চালনা করছিলেন, এখন তিনি বলবেন। আর তার সঙ্গে আমরা আরো যে দুজন অতিথিকে পেয়েছি, তার মধ্যে অন্যতম শ্রী শিশির রায়, আনন্দবাজার পত্রিকার তিনি সম্পাদকীয় বিভাগের অন্যতম একজন, আর নির্মাল্য চট্টোপাধ্যায়, যিনি পশ্চিমবঙ্গ সরকারের পণ্য ও পরিষেবা কর বিভাগের সহ মহাধ্যক্ষ। আমি এই তিনজনকে ডেকে নেব, শ্রী শিশির রায়, নির্মাল্য চট্টোপাধ্যায় এবং পৌলমী ঘোষ, এই তিনজনকে ডেকে নেব। এদের বক্তব্য, এদের কথায় উঠে আসবে আমাদের ক্রীড়া সংস্কৃতির হাল হকিকত, সুস্থ বিনোদন, বাণিজ্য ও ব্যক্তিবৃত্তি পরিসরে তৈরির দিশা দেখাবে এদের আলোচনা। আমি এই তিনজনকে ডেকে নিচ্ছি। আর তার সঙ্গে নির্মাল্য চট্টোপাধ্যায় এবং শিশির রায় আজকে আমাদের অতিথি। আর এই অতিথিদেরকে শুভেচ্ছা জানাবেন অশোক ঘোষ এবং পৌলমী ঘোষ। তোমারও কাজটা আছে। পৌলমী ঘোষ যেহেতু আনন্দধারার সম্পাদক, তাই তারই দায়িত্ব এই দুই অতিথির হাতে উপহার তুলে দেওয়া এবং তাদেরকে বরণ করার জন্য দুজনকে ডেকে নিয়েছি। শিশির রায়কে এবং নির্মাল্য চট্টোপাধ্যায়কে উত্তরীয় করিয়ে দেবেন অশোক ঘোষ। অশোক ঘোষ শিশির রায় এবং নির্মাল্য চট্টোপাধ্যায় এই দুজনকে উত্তরীয় করিয়ে দিচ্ছেন অশোক ঘোষ। এবারে নির্মাল্য চট্টোপাধ্যায়, আমি অশোক বাবুকে অনুরোধ করব বাদবাকি উপহার উনি তুলে দিন এদের হাতে। ফুল এবং গ্রন্থ উপহার, ফুল এবং গ্রন্থ উপহার শিশিরের হাতে তুলে দিচ্ছেন অশোক ঘোষ, আর তারপরে নির্মাল্য চট্টোপাধ্যায়। আনন্দধারার পক্ষ থেকে শিশির রায়ের হাতে একটি বিশেষ উপহার তুলে দিচ্ছেন পৌলমী ঘোষ।
দেখতে হবে তৈরি করা আর ভিতরটা দেখতে হবে এক্ষুনি দেখলে ভালো লাগে আমাদের। আজকে যারা উপস্থিত আছেন এই তিনজনের পরিচয় আরেকবার জ্ঞাপন করছি আপনাদের সামনে। শিশির রায়, তিনি আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগের অন্যতম একজন। নির্মাল্য চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকারের পণ্য ও পরিষেবা কর বিভাগের সহ মহাধ্যক্ষ, অর্থাৎ আমাদের ট্যাক্স যারা কেড়ে নেন তাদের অন্যতম প্রতিনিধি। আর আছেন পৌলমী ঘোষ, তিনি বহরমপুরের একটি কলেজের শারীরশিক্ষা বিভাগের অধ্যাপিকা, স্পোর্টস সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। দীর্ঘদিন তিনি ইন্ডিয়ান উমেন্স ফুটবল টিমের সঙ্গে কাজ করেছেন। এই অভিজ্ঞতা তার জীবনের পাথেয় হয়ে উঠেছে। আর পৌলমীর আরেকটি পরিচয় আমরা গত 1.5 ঘন্টায় জানতে পেরেছি যে তিনি আনন্দধারার অন্যতম আনন্দধারার সম্পাদক এবং অশোক ঘোষের কথায় ক্যাপ্টেন। অশোকনগর আনন্দধারার মূল লক্ষ্য ক্রীড়ার মধ্য দিয়ে মেয়েদের স্বনির্ভর করে তোলা। এই উদ্দেশ্যে এই আনন্দধারা মফস্বলে অনেক কাজ করে চলেছে, যার কথা আপনারা এর আগে শুনেছেন। এখন আমি সরাসরি এই পর্বে চলে যাব, যেখানে প্রথম বক্তা আজকে আমাদের এই সভার এই পর্বের শিশির রায়। তার বক্তব্যের শিরোনাম রাষ্ট্র, দেশ আর খেলা। এই বিষয়ে এখন বলবেন শিশির রায়। দাঁড়িয়ে বসে নমস্কার, শুভ অপরাহ্ন জানাই আপনাদের সবাইকে যথাযোগ্য সম্ভাষণ জানাই আমার। অশোকনগর আনন্দধারা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শারীরশিক্ষা বিভাগ এরা দুজনে মিলে আজকের এই সুন্দর সন্ধ্যাটার আয়োজন করেছেন এবং খুব অর্থপূর্ণ আর কার্যকর সন্ধ্যা নিশ্চয়ই এটা হবে আমাদের জন্য। পৌলমী যখন আমাকে যোগাযোগ করেছিলেন এই অনুষ্ঠানটায় বলবার ব্যাপারে, আমি প্রথমেই ওকে না বলেছিলাম। তার কারণ হচ্ছে যে এক তো সাংবাদিক সম্পাদকের কাজ বলা হলে সেটাকে তার হয়তো কমফোর্ট জোনের বাইরে বার করা হয়, কিন্তু সেটা তার মূল কাজ হয়তো নয়। আমার কাজ লেখা, আর নিজের যত না মতামত মন্তব্য সেটার থেকে আমরা তো আসলে লিখি অন্যের মতামত বা অন্যের সম্পর্কে। সে কারণে নিজের কথাগুলো সবসময় বলার যে খুব মনে হয় যে দরকার আছে, কিংবা আমি কে যে আমার কথাগুলো বলতে হবে, এগুলোর একটা বাধ্যবাধ্য থাকে আর কি। তো পৌলমী বলেছিলেন, না আপনি লেখেন, আপনার লেখাটা আপনার কাজ, এবং সেই লেখায় যেভাবে খেলা এসেছে এবং খেলার সূত্রে আসলে দেশ, কাল, সময়, সমাজ, রাজনীতি, রাষ্ট্র, দেশ সবকিছু এসেছে, সেই সুবাদে সেই কথাগুলো থেকে কিছু ভাবনা যদি বলা যায়। তো আমি ভাবলাম যে সেগুলো তো বলতে পারি, কিন্তু সেগুলো খুব এই অনুষ্ঠানের ভাবনার সঙ্গে খুব যুক্তিযুক্ত হবে কিনা সে দায় আমি দিতে পারবো, সে দায় আপনারা নেবেন। আমি আমাকে যে বিষয়ে বলতে ডেকেছেন আমি সেগুলো বলবো। আসলে খেলা তো একটা জীবনের সঙ্গে জড়িয়ে থাকা বিষয়, আমরা জানি, সমাজের সঙ্গে জড়িয়ে থাকা বিষয়, এবং ঠিক শিল্পের মতনই, ঠিক শিক্ষার মতনই খেলা তো আসলে কখনো সমাজ বিচ্যুত নয়, বা দেশ ছাড়া, রাষ্ট্রহীন, সময়ের সঙ্গে দূরত্ব জোড়া কোনো
সেজন্য ভাবলাম যে এই অলিম্পিকের আবহে আপনাদেরকে একটু বলি। শুভাশিস যেমন বললেন যে আমি বলবো রাষ্ট্র, দেশ আর খেলা এই নিয়ে। এবারে খবরের কাগজে কাজ করতে গেলে নিরন্তর এই জিনিসগুলোকে নিয়ে মন্থন করতে হয় আমাদের, সময়কে নিয়ে, আমাদের দেশকে নিয়ে, রাষ্ট্রকে নিয়ে এবং বহিরাষ্ট্র যা যা কিছু আছে তার সমস্ত কিছু বিষয় নিয়ে। এই যে দেখবেন আপনার সাংবাদিকরা তো আসলে কি করে, আমরা তো আসলে নানান বিষয়ে নানান জনকে জ্ঞান দিই। আপনারা শিক্ষক, আমরা শিক্ষকদেরকেও জ্ঞান দিই। আমরা যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা রাষ্ট্র পরিচালকদের উল্টে জ্ঞান দিই। যারা খেলোয়াড় বা ক্রীড়া প্রশাসক তাদেরকেও জ্ঞান দিই যে না এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হলো কিনা, এটা কেন এরকম হবে। অর্থাৎ প্রশ্ন তুলি বা আঙুল তুলি। এই প্রশ্ন বা আঙুল তোলার একটা যোগ্যতা দরকার হয়। তো সেই যোগ্যতা অনেক ক্ষেত্রেই বলে যে আপনার কি যোগ্যতা আছে, আপনি কি কোনোদিন খেলেছেন, আপনি কি কোনোদিন মাঠে ময়দানে নেমেছেন, যে আপনি আজকে আপনি বিরাট অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটিক্স আর অমুক তমুক নিয়ে একেবারে বলে দিচ্ছেন যে এটা ঠিক হয়নি, এরকম ভাবে জাম দিতে হতো, ওরকম ভাবে গিয়ে পড়তে হতো, ওটার দরকার ছিল, কেন এটা করলো না, কেন এত না 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 সমালোচনা, কেন এগুলো হয়। এবারে এটা সবসময় আমাদের দিক থেকে উত্তর থাকে যে আসলে এগুলো আসলে আপনাদেরই কথা, আপনাদেরই প্রশ্ন, যেগুলো সবসময় একটা সেতুবন্ধ হিসেবে কাজ করে, সবাই সব জায়গায় বলতে পারে না। শিক্ষকেরা আছেন, তাদের সামনে উল্টো দিকে ছাত্রেরা আছেন, কিন্তু হয়তো ছাত্রেরা কিছু কিছু কথা বলতে পারছেন। সেটা তারা ছাত্র হলেই হোক, তারা টেবিলের এপারে আছেন বলে হোক, একটা পাওয়ার পলিটিক্সের এপারে আছেন বলে হোক, বলতে পারেন। জনগণ এপারে আছেন, রাষ্ট্র বা সরকার প্রশাসন ওপারে আছেন, কিন্তু জনগণের কিছু জিনিস দরকার, কিন্তু তারা বলতে পারছেন। তারা কিভাবে বলবেন? জনপ্রতিনিধি আছেন, দেখা যাচ্ছে যে জনপ্রতিনিধিরা খুব কিছু কাজ করছেন না, বা তারাও সে কথাগুলো হয়তো কানে ধরে শুনছেন না। তাহলে কি করা যাবে? কথাগুলো তো বলতে হবে না কাউকে না কাউকে। সুতরাং আমরা একটু বলি বা আমরা একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করি, এবং সেইভাবে আসলে আমরা সবসময় বলেন যে খবরের কাগজে শুধু অভিযোগ 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 অভিযোগের ফিরিস্তি থাকে, নেগেটিভ 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 নেগেটিভসের ফিরিস্তি থাকে। কিন্তু আসলে ব্যাপারটা এই যে এই নেগেটিভস গুলো সত্যি যদি না থাকতো সমাজে, তাহলে যদি প্রশ্নগুলো আমরা একটা নিষ্প্রশ্ন সময়ে বাস করতাম, তাহলে সত্যি এগুলোর প্রয়োজন হতো না, তাই না? কিন্তু এই বৈষম্য আছে বলেই, এই বিভাজন আছে বলেই এই না 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 দেরকে বলতে হয় আর তুলে ধরতে হয়। এই কারণেই হয়তো আমি আজকে ভাবলাম যে খেলাকে একদিকে রেখে আর রাষ্ট্রকে একদিকে রেখে আর মাঝখানে দেশকে রেখে যদি কিছু কথা বলা যায়। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি দুটো শব্দই এখানে রেখেছি, রাষ্ট্র, দেশ আর খেলা। কারণ এসব নিয়ে এটা পলিটিক্যাল সায়েন্সের ক্লাস নয় বা ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্লাস নয়, কিন্তু তবু তার জন্য সেই বিভাগের ছাত্র হতে হয় না। যে কোনো শুভবোধ সম্পন্ন নাগরিক বা মানুষ মাত্রই জানেন যে রাষ্ট্র এবং দেশ এক নয়, রাষ্ট্র এবং দেশ এক নয়। যে কারণে খেলা এই বিষয়টা আমরা একই সঙ্গে দেশ এবং রাষ্ট্রের সঙ্গে সমার্থক বলে মনে করি বেশিরভাগ ক্ষেত্রে। আমি একটু সহজভাবে সরলভাবে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। খেলা নানান যুগে, নানান কালে, নানান সময়ে, নানান রাষ্ট্রের হাতে অস্ত্র হয়েছে। মানুষ সবসময় চান খেলাটা যেন দেশের একটা জিনিস থাকে, আর অনেক সময়ই রাষ্ট্র চায় সেটা রাষ্ট্রের হাতে থাকে, সেটা যেন দেশজ একটা জিনিস না। এবার এটা একটা প্যারাডক্স মনে হতে পারে যে কি এত রাষ্ট্র আর দেশের মধ্যে এত তফাৎ, এটাকে এত পলিটিসাইজ করার কি আছে, বা এটাকে এত প্রবলেমেটাইজ করার কি আছে। প্রবলেমেটাইজ এই কারণেই করতে হয়, তার কারণ সব দেশে সব সময়ে খেলাটা খেলা থাকে, খেলাটা হয়ে ওঠে রাষ্ট্রের পাওয়ার বা ক্ষমতা প্রদর্শনের একটা অস্ত্র।
এই জিনিস এই মুহূর্তে অলিম্পিক্সে কতটা ঘটছে সেটা হয়তো বিশেষজ্ঞ বিশারদরা বলতে পারবেন, কিন্তু প্রতিটি বিশ্ব স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় রাষ্ট্র এবং দেশের, একই রাষ্ট্র এবং একই দেশের এবং এক রাষ্ট্র এবং অনেক রাষ্ট্রে একটা দড়ি টানাটানি খেলা চলতে থাকে। আসলে সেটা ক্ষমতার খেলা। সুতরাং যে খেলাকে আমরা নিছক বিনোদন হিসেবে ভাবি বা আমাদের মন ভালো করার, শরীর ভালো রাখার এবং হ্যাঁ খেলার পদক ঘিরে, প্রথম দ্বিতীয় তৃতীয় ঘিরে নানান কিছু মান মর্যাদার প্রশ্ন হিসেবে ভাবি, কিন্তু এই খেলা যুগে যুগে রাষ্ট্রের হাতে করে অস্ত্র হচ্ছে, আজকের থেকে নয়। যখন আধুনিক অলিম্পিক্স তো 1896 সাল থেকে এসেছে, কিন্তু প্রাচীনতম অলিম্পিক্সের সময়ও এ ছিল দুই নেশন স্টেট, দুই রাষ্ট্রের কাজকারবার। আপনারা যারা অ্যাস্টেরিক্সের কমিক্স পড়েছেন বা জানেন, দেখবেন একটা কমিক্স আছে, আপনারা পড়েছেন কিনা আমি জানি না, অ্যাস্টেরিক্স অ্যান্ড দ্য অলিম্পিক্স বলে একটা কমিক্স আছে। এবার অ্যাস্টেরিক্স চরিত্রটার কার্টুন চরিত্র আমরা জানি অনেক সময়, সে গলের জুলিয়াস সিজারের আন্ডারে অধীনে একটা সাম্রাজ্যবাদী রাষ্ট্রের মধ্যে একটা ছোট্ট একটা নেশন স্টেটে থাকে, গলে প্রায় গ্রামের মতো। তাকে সিজারের সৈন্যরা এবং তাদের সেই গলের মানুষকে পদে পদে তারা অপদস্থ করে, এবং অ্যাস্টেরিক্স কি করে তাদের বীরত্বের প্রতিভূ হয়ে আসলে সে ওই ক্ষমতার বিরুদ্ধে বা রাষ্ট্রের বিরুদ্ধে একটা কখনো ঘাত, কখনো প্রতিঘাত, কখনো অন্তর্ঘাত, বেশিরভাগ সময় অন্তর্ঘাত, যেহেতু কমিক্স, কারণ যে জিনিসটা যেহেতু ঘটে একটা হাসি ঠাট্টা মজার আড়ালে সাবটেক্সটে, কিন্তু এটা হয়ে দাঁড়ায় একটা রাষ্ট্রের কর্তৃত্ববাদের, আধিপত্যবাদের বিরুদ্ধে একটা অন্তর্ঘাত। খেলা হয়ে দাঁড়ায় একটা অন্তর্ঘাত। 1936 সালের অলিম্পিক্স সম্পর্কে যদি আপনারা কেউ জানেন, সেখানে দেখবেন 1936-এর অলিম্পিক্স বার্লিনে, সে তো নাৎসিবাদের রমরমাকালের জাস্ট আগের সময়টা, এবং হিটলার তখন অলরেডি অলিম্পিককে আসলে ব্যবহার করছিলেন তার রেশিয়াল ডিসক্রিমিনেশন এবং রেশিয়াল পলিটিক্স, জাতপাতের, বর্ণবাদের যে তার ক্ষমতা, সেটা বোঝানোর জন্য একটা মঞ্চ হিসেবে। এবং বলেই দেওয়া হয়েছিল যে এই অলিম্পিক হবে শুধু জার্মান অ্যাথলিটদের পদক পাওয়া আর তাদেরই জন্য, জার্মান জাতিকে আর সমস্ত জাতির ওপরে তুলে ধরবার জন্য, সোজা কথা, সাফ সাফ, যেমন ডিক্টেটরের থাকে, যেমন একনায়কের যেমন মনটা থাকে। কিন্তু সেখানে দেখা গেল খেলোয়াড়রা তো তারা 500% উজাড় করে দেবে। সুতরাং সেখানেও দেখা গেল জেসি বেন্সের সেই বিখ্যাত অলিম্পিক্স, 1936-এর অলিম্পিক্স, জেসি বেন্স চারখানা আমেরিকা, আবার খোদ আমেরিকার অ্যাথলিট, চারখানা সোনার মেডেল নিয়ে বেরিয়ে গেলেন, আর হিটলারের মুখটি হয়ে গেল একেবারে মুখ চুন হয়ে গেল। তিনি সে যে স্বপ্ন তিনি দেখেছিলেন তার অলিম্পিককে ঘিরে ক্ষমতা প্রদর্শনের, সেটা হলো না। এবারে এইভাবেই কিন্তু সব সময় অলিম্পিক্স এবং রাষ্ট্র রাজনীতি একটা টানা পড়েন চলে এসেছে, এবং এই সবের বলি হয়েছে কিন্তু দেশ। দেশ মানে আমি বোঝাতে চাইছি মানুষের সেই সত্তাটা, সেই আইডেন্টিটিটা, যেটা রাষ্ট্র চলে গেলেও, সরকার পাল্টে গেলেও, প্রশাসনিক ব্যবস্থা পাল্টে গেলেও, যে মানুষ, যে ম্যাস, যে খেলোয়াড়, যে শিল্পী, যে বিজ্ঞানী, যে শিক্ষক, তারা কিন্তু থেকে যান সেই একই লক্ষ্যে, দেশের প্রতি তাদের অ্যালিজিয়েন্স, রাষ্ট্রের প্রতি নয়। কারণ রাষ্ট্র পাল্টায়, দেশ পাল্টায় না। রাষ্ট্র পাল্টায় প্রশাসনের অধীনে, রাষ্ট্র পাল্টায় সরকারের রং মোতাবেক, কিন্তু দেশটা এক থাকে। কারণ দেশটা মানুষের রক্তের মধ্যে খেলা করা
হ্যাঁ, সে ফুটবলে হোক, ক্রিকেটে হোক, হকিতে হোক, অ্যাথলেটিক্সে হোক, কিংবা শিল্পে হোক, সাহিত্যে হোক, গানে হোক, নাচে হোক, বিনোদনের অন্যান্য মাধ্যমে হোক, সেটা থেকে যায় যুগ যুগান্ত ধরে দেশের মাটিতে। যে কারণেই আমরা যখন আজকে জ্যামাইকার কোনো স্প্রিন্টারকে দেখি, বা দেখি যে উগান্ডা, আফ্রিকান কোন নেশন যার ঘর পুড়ে গেছে আগুনে, গৃহযুদ্ধের আগুনে, যার মধ্যে, যার দেশে, যার প্রায় ফেরার কোনো আর পথ নেই, সে জানে না সে অলিম্পিকের মহল থেকে, অলিম্পিকের দরবার থেকে ফিরে গিয়ে কোন ঘরে পৌঁছবে, তার কাছে একটাই জিনিস থেকে যায়, সেটা হচ্ছে তার খেলাটা। সে শুধু চায়, আমি জানি না আমার রাষ্ট্র কিরকম আছে, আমি জানি না আমার সরকার আমাকে বেতন কি মাসোহারা কি ভাতা বা কিছু দেবে কিনা, আমি শুধু চাই আমার মাঠটা থাকুক, আমি শুধু চাই আমার স্টেডিয়ামটা থাকুক, যেখানে আমি প্র্যাকটিস করি। আপনারা জানেন কিনা জানি না, ইউক্রেনের অ্যাথলিটরা তো আছেন এবারের অলিম্পিকে। তারা কিভাবে এসেছেন বলুন তো এই প্যারিসে? তাদের দেশে কিন্তু কোনো এয়ারপোর্ট নেই, 2 বছর ধরে যুদ্ধ চলছে, তাদের দেশে কোনো এয়ারপোর্ট অবশিষ্ট নেই, তারা ট্রেনে করে এসেছে, ট্রেনে করে এসেছেন ইউরোপ থেকে, একের পর এক জার্নি পাল্টে প্যারিসে এসেছে। প্যালেস্টাইনের অ্যাথলিটরা আছেন এই অলিম্পিকে, ইসরায়েলের অলিম্পিয়ানরাও আছে। প্যালেস্টাইন থেকে যে অ্যাথলিটরা আছে তারা কেন, কিসের জন্য এসেছেন? তাদের ঘরে আর কিচ্ছুটি অবশিষ্ট নেই, কিছুই নেই, মানে সেখানে কলেজ বিশ্ববিদ্যালয় নেই, সেটা অন্য কথা, কিন্তু সেখানে অন্তত কোনো স্টেডিয়ামের কোনো নামগন্ধ নেই, শুধু ধ্বংসস্তূপ তার মধ্যে আছে। 100 মিলিয়ন মানুষেরও বেশি প্রতিনিধিত্ব করছেন এবছরের অলিম্পিক রিফিউজি টিম। আপনারা জানেন শরণার্থী দলের কথা, অলিম্পিক রিফিউজি টিম এই নিয়ে 3 নম্বর অলিম্পিক খেলছে, রিও, টোকিও, তারপর প্যারিস। মানে 2016, 20, 24, 2016তে প্রথম অলিম্পিক একটা রিফিউজি টিমের কথা ভাবলো। কেন? তার কারণ 2010 অনওয়ার্ডস গোটা বিশ্বে এমন উদ্বাস্তু শরণার্থী সংকটের ব্যাপারটা সামনে এসে দাঁড়ালো যে দেখা গেল যে কোটি কোটি মানুষের কোনো দেশ নেই, কিংবা দেশ থেকেও নেই, আছে একটা রাষ্ট্রের অবয়ব, যে রাষ্ট্রটা হয় নিজের মানুষের সঙ্গে যুদ্ধ করছে অথবা ভিন্ন রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করছে, এবং এই 2 গেঁড়াকলে পড়ে দেশ নামের বস্তুটি উধাও, এবং দেশের সঙ্গে দেশের খেলাও। সেই প্রথম ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ভাবে 2010-এ যে না, খেলা তো শুধু খেলা নয়, খেলা তো জীবন, জীবন না থাকলে কিসের খেলা? অলিম্পিক কমিটি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির যদি আপনারা চার্টার পড়েন, যেটা ওদের সনদ, যেটা ওদের সংবিধান, সেই অপূর্ব একটা সংবিধান, যদি আপনারা পড়েন, পাওয়া যায় ইন্টারনেটে, গুগল করলেই পাওয়া যাবে। আপনারা যদি সেখানে পড়েন, সেখানে দেখবেন স্পষ্ট লেখা আছে যে স্পোর্টস শুড নেভার বি পলিটিসাইজড। ক্রীড়াকে রাজনীতির থেকে দূরে রাখা দরকার, রাখতে হবে। পৃথিবীর কোন দেশ আজ পর্যন্ত এই চার্টার, পৃথিবীর কোন দেশ নেই আজ পর্যন্ত যেখানে খেলা রাজনীতি বা রাষ্ট্রের রাজনীতি বলি হয়, এমনকি ভারত। এই সবকিছু মেনে নিয়েই খেলোয়াড়রা খেলে, কারণ তারা দিনের শেষে খেলাটাকে ভালোবাসে। যিনি দৌড়তে পারেন তিনি বলেন এই দৌড়ানোটাতেই আমার আনন্দ, যদি এটা কেড়ে নাও তাহলে আমার আর কি থাকে, আমি যেন তেন প্রকারেণ আমি অলিম্পিকে পৌঁছতে চাই। এবার অলিম্পিকের অস্ট্রেলিয়ান হকি টিমটা, যেটা পুরুষদের হকি টিমটা,
তার এক খেলোয়াড়ের কথা পড়ছিলাম, মাত্র অলিম্পিক শুরু হওয়ার 2 সপ্তাহ আগে একটা প্র্যাকটিস ম্যাচের তার রিং ফিঙ্গারটাতে এমন একটা চোট পান, বিপক্ষের মানে দুটো টিম করে তারই দলের মানুষেরা খেলছিলেন, একটা হকি স্টিক এমন ভাবে এসে লাগে, এমন ভাবে আঘাত করে যে এই উপরের অংশটুকু, আঙুলের উপরের অংশটুকু, এই নাকল অব্দি প্রায় হাঁক হয়ে ঝুলতে থাকে। তিনি ভেবেছিলেন যে আমার অলিম্পিকের ড্রিম শেষ হয়ে গেল, আমি কি করে খেলবো এইরকম হাঁক হয়ে থাকা, ঝুলতে থাকা একটা আঙুল নিয়ে। তিনি ডাক্তারের কাছে যান এবং ডাক্তার তাকে বলেন যে না, তুমি তো অলিম্পিকে যেতে পারবে না, তুমি, এটা তো খুব বাজে ধরনের একটা জখম, চোট, আমি তোমার এর ভেতর দিয়ে একটা ওয়্যার দিয়ে করে অনেক কিছু করতে পারি, কিন্তু রিকভারি টাইমে তোমার গোটা অলিম্পিক কেটে যাবে। তিনি বললেন যে আচ্ছা, আমি যদি আমার আঙুলটা অ্যাম্পিউটেট করি, আমি যদি আমার এই আঙুলটা এইটুকু, অর্ধেক আঙুল আপনি আমার থাকে, আপনি অর্ধেক আঙুল কেটে ফেলে দেন, সেইটার রিকভারি টাইম কি এই 2 সপ্তাহে হবে? ডাক্তার বলেছে সেটা হবে, কিন্তু তুমি তোমার আঙুলটা কেটে ফেলবে সারা জীবনের জন্য। বলছে দেখুন, আমি তো অলিম্পিক আর কোনোদিন খেলতে পারবো না, এটা আমার শেষ অলিম্পিক হবে। তিনি 2টো অলিম্পিক আগে খেলছেন। আচ্ছা, আমি তো অলিম্পিক আর খেলতে পারবো না, এটা আমার জীবনের শেষ অলিম্পিক। তারপরে আমার 8খানা আঙুল থাকলো কি না থাকলো, আমি কি করবো সেই 8খানা আঙুল দিয়ে আমি বাকি জীবন? সেই খেলোয়াড়টিকে নিয়েই আমরা খবর করেছি, মানে আমরা মানে বিশ্বের সাংবাদিকরা, যে খেলা আর জীবন কোথায় অঙ্গাঙ্গী। তিনি ওভাবেই অ্যাম্পিউটেট করে খেলতে এসেছেন অস্ট্রেলিয়ান হকি টিম। কতজন কত রকমের স্যাক্রিফাইস করে খেলতে আসে। এই স্যাক্রিফাইসটা পার্সোনাল লেভেল থেকে শুরু করে সমষ্টিগত লেভেল পর্যন্ত, স্তর পর্যন্ত, ব্যক্তি, পরিবার, সমাজ, প্রত্যেকটা পদে খেলোয়াড়রা কিন্তু নানান বাধাবিঘ্নের সম্মুখীন হন। শুধু পয়সা নেই, শুধু পরিকাঠামো নেই, স্যাররা যেগুলো বলছিলেন আগের ইয়েতে, একদম সত্যি কথা। তা বাদ দিয়ে কতজন পোল ভল্টের মতো অলিম্পিক ইভেন্ট মেয়েদের জন্য এসেছে মাত্র 20 না 24 বছর, মাত্র 20-24 বছর, বোধহয় সম্ভবত 2000 সাল থেকে হয়েছে মেয়েদের পোল ভল্ট। কেন বলা হয়েছে যে কি মেয়েরা পোল ভল্ট দেবে? কি প্রথম কথা, মেয়েরা পোল ভল্ট দিতে পারে না, 1। আর 2 নম্বর, মেয়েদের পোল ভল্টের যোগ্যতাকে অস্বীকার করা হয়েছিল তাদের শারীরবৃত্তি এবং যৌনতার দিক থেকে। মেয়েরা যদি পোল ভল্ট দেয় তারা নাকি সন্তান বৎসল হতে পারবে না। কি বলেছে যে মেয়েদের সন্তান বৎসল হতেই হবে সবসময়? মানে তার খেলোয়াড় সত্তাটা না দেখে আমি তাকে নারী, জৈব সত্তা, মাতৃসত্তা, ভালো সব ঠিক আছে, কিন্তু সে চাইছে তার খেলোয়াড় সত্তাটাকে তুমি সবার আগে মর্যাদা দাও। সেটা না দিয়ে তার পরিবার, তার সমাজ, তার সমষ্টি, তার দেশ, এমনকি তার রাষ্ট্র তাকে বলছে যে না, তুমি মেয়ে, তুমি তো পোল ভল্ট দিতে পারো না। সুতরাং একই খেলোয়াড়, এবার খেলোয়াড়ের সঙ্গে আপনারা আরো অন্যান্য ব্যাগেজ গুলো কল্পনা করে নিতে পারেন। একই খেলোয়াড়, দরিদ্র খেলোয়াড়, নিচু জাতের খেলোয়াড়, গ্রাম থেকে আসা খেলোয়াড়, পয়সা না থাকা খেলোয়াড়, এই সমস্ত ব্যাগেজ গুলো যে যার মতো করে আপনারা জুড়ে নিতে পারেন। একই খেলোয়াড়, তাই নারী, এই সমস্ত ব্যাগেজ নিয়ে, এই সমস্ত বোঝা নিয়ে যে মেয়েটি ওয়েটলিফটিং এ নামছেন, আমরা শুধু দেখতে পাচ্ছি দৃশ্যমান ওয়েট যেটুকু তিনি তুলছেন, কিন্তু যে বিপুল অপরিসীম ওজন তিনি ক্রমাগত তুলে যাচ্ছেন অলিম্পিকে আসার আগে থেকে বা রোজ তার জীবন দিয়ে, সেই অদৃশ্য ওয়েট লিফটিং আমরা কেউ দেখি না। আমরা মানে রাষ্ট্র দেখে না, দেশ তাকে এমপ্যাথাইজ করে, সবাই জানে তার লড়াইটা, কিন্তু রাষ্ট্র কিন্তু সেটা সবসময় তাকে সেই মর্যাদা দেয়।
তাকে একটা খেলো ইন্ডিয়া বা পর্যায় পর্যন্ত যেতেও অনেক সময় লাগে, অনেক ধকল পোহাতে হয়। আমরা অনেক সময় দেখবেন কথাবার্তা এমনি বলি না যে কি ভারত একটা কোটি কোটি লোকের দেশ, একটা মেডেল পেতে পারে না, সব নর্থ ইস্ট গুলোকে পাঠিয়ে দিত ফুটবলে। আমরা বলি না এরকম ভাবে কথা, সব পুরুলিয়া গুলোকে দিত পাঠিয়ে ফুটবলে, বাঁকুড়া পুরুলিয়া গিয়ে ছোট কার ইয়ে করো। এই কথাগুলো খুব অসম্মানের কথা এই কারণেই যে এইগুলোর মধ্যে আমাদের নিজস্ব বায়াস আর প্রেজুডাইস গুলো লুকিয়ে থাকে। যে ওই নর্থ ইস্ট গুলো, প্রথম কথা এই শব্দ বন্ধেই একটা অসম্মান আছে। এই নর্থ ইস্ট গুলো মানে ওরা আর কোনো কমমেন নয়। আমরা শুধু দেখেছি ওরা গিটার বাজায়, গান করে আর খুব দৌড়তে পারে, আর দেখেছি ফুটবলে সবাই মণিপুর, সেই জন্য দেয় এদের পার্টি। আমরা এইভাবে বলি। বা বাঁকুড়া পুরুলিয়ার ছেলেগুলো খুব ছুটতে পারে। আমি পুরুলিয়ার একটা আবাসিক স্কুলে পড়েছি ছোটবেলায়, তো সেখানে আমাদের সত্যি যারা মানভূমের ছেলেরা, মল্লভূমের ছেলেরা, বাঁকুড়া পুরুলিয়া এই বেল্টটা, আমাদের যারা সাঁওতাল বন্ধু ছিল তারা, আমরাও তাকে বলতো এই কি ছুটছিস রে তুই, তুই 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 পড়াশোনা করে তোর কি হবে, তুই চলে যা কলকাতায়, তুই চোট শুধু। আমরা বড় হয়ে পরে বুঝেছি যে আমরা কি অসম্মান নিয়ে এই কথাগুলো তাদেরকে বলতাম, অন্যান্য ইয়েগুলোকে ডিসকার্ড করে দিয়ে মুহূর্তে। কিন্তু এইভাবেই আসলে কিন্তু রাষ্ট্র তাদেরকে বলে, এভাবেই মেয়েদেরকে রাষ্ট্র বলে যে না তুমি তো এটা পারবে না করতে, এই খেলা তো তোমার জন্য নয়, এই খেলা খেললে তো তোমার এই নারীত্ব থাকবে না, তোমার নারী শরীর তো এরকম থাকবে না। সুতরাং মানে সেই কনস্ট্রাক্ট গুলো সেই করে দেবে, সেই অবয়বটা করে দেবে যে তুমি এই এই খেলা খেলবে, তুমি এই এই অবধি যাবে। যেভাবে আমরা বলি মেয়েদেরকে, না ঠিক আছে খেলছো খেলো, কিন্তু তারপর তো বিয়ে হয়ে যাবে। যেমন ভাবে বলা হয় পড়ছো পড়ো, কিন্তু তারপর তো বিয়ে হয়ে যাবে। সুতরাং এগুলোর কিন্তু প্রত্যেকটাই রিপ্লেসেবল। আপনারা জানবেন যে যাহাই খেলা, তাহাই কত্থক নাচ, তাহাই মূর্তি গড়া, আবার তাহাই শিক্ষা, এও পড়ে আর কি হবে। সুতরাং এই যে এদের কথাগুলো বলতে পারা বা বলাতে পারা, সেইটাই আসলে হয়তো আসল কাজ। অলিম্পিক বা এই রকম বিশ্বস্তরের প্রতিযোগিতায় কনসিস্টেন্সির ব্যাপার সে তো দূরস্থান অনেক, তার আগেই অনেক স্টিপল চেজ এমনিতেই আছে জীবনে। অনেক এরকম সেইলিং আর পদে পদে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের প্রতিবন্ধ আমাদের এমনিতেই আছে। আমি কিছুদিন আগে যখন বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ চলছিল, তখন আফগানিস্তানের ক্রিকেট টিমকে নিয়ে একটা লেখা লিখেছিলাম আমাদের কাগজে যে এরা কি অদ্ভুত একটা ফিনিক্স পাখির মতো একটা দেশ। আমরা আফগানিস্তান পড়েছি একদা দেশে বিদেশে থেকে, সৈয়দ মুস্তাফার লেখা, সে কি দেশ ছিল একদা। কিন্তু 21 শতকের একটা দেশ এরকম, যে দেশটার টিমগুলো যেগুলো, আমরা ক্রিকেটের কথা লিখেছি কিন্তু অন্যান্য যে কোনো টিম, তারা দেশেই থাকতে পারে না। তারা কখনো ইউএইর কাছে, সংযুক্ত আরব আমিরশাহী, তাদের কাছে নিবেদন করে যে আমাদেরকে কিছুদিন, কয়েক মাস আমাদের এখানে প্র্যাকটিস করতে দাও। কখনো ভারত সরকারের কাছে আবেদন করে তোমাদের উত্তরাখণ্ডে দেরাদুনে একটা মাঠ দাও, আমরা সেখানে কিছুদিন একটু ক্যাম্প করে প্র্যাকটিস করি। সেটা দিয়েছিল ভারত সরকার, ইউএই গভর্নমেন্ট দিয়েছিল, তারা করেছে। তারা করে করে তারা কি খেলাটাই না খেললো বিশ্বকাপে, ইংল্যান্ডকে হারাচ্ছে, শ্রীলঙ্কাকে হারাচ্ছে, এবং ওই সেই খেলা তারা ধরো দেশের মানুষকে, এবং তারা সেই এক একজন খেলোয়াড়, তারা সেই জায়গা থেকে আগুনের মধ্য দিয়ে পেরিয়ে উঠে এসেছেন তাদের জীবনে। আজকে রশিদ খানের মতো ক্রিকেটার এত সফল, আমরা সাফল্যটা দেখি। 10-12 ভাই বোনের এক সন্তান, মানে তিনি এক অন্যতম,
বাড়ির বাইরে বেরোতে পারতেন না, কারণ বাইরে তালিবানি শাসন বলে ধরে নিয়ে যাবে। সে খেলবেটা কোথায়? বিশ্বস্তরের খেলা সে তো অনেক পরের কথা। আপনাদের মনে হয় না যে এরা অলৌকিক এক একজন মানুষ, যেভাবে এরা খেলাটা পেরেছেন? আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে, কিন্তু অ্যাটলিস্ট এরকম তো নয় যে বাইরে খেলতে গেলে ধরে নিয়ে যাবে মানুষ। মেয়েরা খেলতে পারে না, কিন্তু তাও তো বের হতে পারে ঘর থেকে, খেলতেই পারবে না, এমন সব দেশ আছে। আপনারা দিদিয়ের ড্রোগবার কথা জানেন, যে তার দেশ আইভরি কোস্ট, সে কি গৃহযুদ্ধের অবস্থা ছিল। আমরা আফ্রিকান নেশনগুলোর এমনিতে খবরই রাখি না এত দূর থেকে। গতকাল থেকে বাংলাদেশের সরকার পড়ে গেছে বলে আমরা যার পরনেই চিন্তিত, কিন্তু কত কত দেশ আছে। স্যার আগের সেশনে সেন্ট লুসিয়ার কথা বলছিলেন, আমি দেখছিলাম যে ওদের ওই মুহূর্তটা যখন ওদের মেয়ে 100 মিটারে জিতছে, সেই মুহূর্তটা এই প্রথম সেন্ট লুসিয়ার নাম শুনলো হয়তো পৃথিবীর অনেক মানুষ। একটা ছোট্ট একটা বিরাট জায়ান্ট স্ক্রিনের সামনে অনেক লোক ওই হইচই করছে, তার সেই হইচইয়ের সঙ্গে আমাদের ক্রিকেট বিশ্বকাপ জেতা বা অন্য যে কোনো ব্রাজিল বা আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার অডিয়েন্সের কোনো তফাৎ নেই হয়তো, কিন্তু কোথাও আলাদা হয়ে যায়। তার কারণ তাদের কাছে ওটা তাদের দেশের স্বীকৃতি। উগান্ডার একজন মেল অ্যাথলিট 10,000 মিটারে সোনা জয় করলেন এই কদিন আগে, 3-4 দিন আগে। যেহেতু আমরা এতগুলো 10,000 মিটার খুব সেলিব্রেটেড একটা ইয়ে নয়, যদিও এত টেনেশিয়াস একটা ইভেন্ট 10,000 মিটার। উগান্ডার অ্যাথলিট তিনি বলছেন যে আমার দেশে ফিরে আমি খেতে পাবো কিনা সন্দেহ নাই, কিন্তু আমি অলিম্পিকে সোনা কিনছি। সুতরাং এই জায়গাগুলো আমরা হয়তো কিছু করতে পারি না, তাই না? আমরা কি বা করতে পারি? আমরা নিজেরাই এত নানান রকম সমস্যায় দীর্ণ পরিকীর্ণ, কিন্তু আমরা অ্যাটলিস্ট জানতে পারি তাদের কথা, আমরা তাদের সঙ্গে এমপ্যাথাইজ করতে পারি। তার কারণ ওইটা অলিম্পিক চার্টারে অলিম্পিজম বলে একটা শব্দ আছে, মানে অলিম্পিকের বোধটাকে ছড়িয়ে দেওয়ার কাজ। অলিম্পিকের বোধ ছড়িয়ে দেওয়া মানে আসলে খেলার মধ্য দিয়ে দেশের সৌভ্রাত্রের বোধ ছড়িয়ে দেওয়া। অলিম্পিকের বোধ মানে আসলে দেশে দেশে যেখানে একটিও স্টেডিয়াম এখন আর নেই, একটিও ট্র্যাক অ্যান্ড ফিল্ড মানে ফিল্ড ইভেন্ট হওয়ার মতো পরিস্থিতি নেই, যে দেশের ক্রীড়া ভান্ডার শূন্য, একটি কানাকড়িও নেই। গতকাল বাংলাদেশের সরকার পতনের পরে আইসিসি বলেছে যে বাংলাদেশের মেয়েদের যে টুর্নামেন্টটা হওয়ার কথা ছিল, আইসিসি টুর্নামেন্টটা T20 বিশ্বকাপ, সেটা ইন্ডিয়া তুমি করো। তাহলে এবার ইন্ডিয়া তো সেটা সানন্দে করবে, কিন্তু বাংলাদেশের ক্রীড়া বোর্ডের কি হবে? বাংলাদেশের ক্রীড়া বোর্ডের হাত থেকে যেটা চলে গেল, তাদের কোনো দোষ নেই। রাষ্ট্রের হঠাৎ পতন, সরকার পতন, সেই সরকার কে আসবে, সেখানে কারা আসবে, তারা কি নিদান দেবে, তাতে খেলা বন্ধ হয়ে যাবে কিনা, মেয়েদের খেলায় হুড়কো পড়বে কিনা, কেউ জানে না। কত শত মেয়ে খেলোয়াড়রা এখন এই মুহূর্তে তারা কি ভাবছেন বলুন তো? বাংলাদেশে বসে তারা ভাবছেন আমার বোধহয় সারা জীবনের জন্য বুট জুতো পরাটা, শু পরাটা বন্ধ হয়। এই জিনিস আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে চলেছে, ব্যক্তি স্তর থেকে রাষ্ট্রীয় স্তর পর্যন্ত। এর সবকিছুতে আমাদের হাত নেই, কিন্তু আমরা যেটুকু আসলে পারি সেটুকু হচ্ছে যে ওই অন্তত যে খেলতে চাইছে বা খেলতে পারছে না, যে কারণে খেলতে পারছে না, সেই কারণটাই তাকে হয়তো একটু, যদি একটু হলেও সাহায্য করতে পারি। আমরা তার বেশি আর কিছু করতে পারি। নমস্কার। অসম্ভব সুবক্তা শিশির রায়, তার প্রমাণ আরো একবার রাখলেন তিনি।